শুভেচ্ছা প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চ্যানেল আইয়ের পর্দায় ফার্স্ট ওয়াশ এখন কি চায়ের আয়োজনের সাথে আছে আমি দীপ্তি চৌধুরী। গতকাল আমরা আলোচনা করছিলাম পুলিশ সংস্কার কমিশনের রিপোর্ট ও সুপারিশ নিয়ে। আজ দেখবেন অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। জনবান্ধব পুলিশের প্রত্যাশা পূরণে পুলিশ সংস্কার কমিশনের সুপারিশ পর্ব 2 আজকে। অনুষ্ঠানে আজও আমাদের সাথে উপস্থিত রয়েছেন গত পর্বের ধারাবাহিকতায় প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, লোক প্রশাসন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমাদের সঙ্গে রয়েছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক জনাব আশরাফুল হুদা, সাথে রয়েছেন জনাব মির্জা আল মাহমুদ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফর বাংলাদেশ। আপনাদের তিনজনকে আবারও স্বাগত জানাচ্ছি। থ্যাঙ্কস ফর কামিং এগেইন। পুলিশ সংস্কারের প্রেক্ষাপট আলোচনা করতে গিয়ে প্রিয় দর্শক, গতকাল আমরা উল্লেখ করেছিলাম ভারতবর্ষের পুলিশ বাহিনী গঠনের সূচনা, ভারত ভাগের পর থেকে শুরু করে বাংলাদেশ আমলেও পুলিশের উপনিবেশকালের চরিত্র ও বৈশিষ্ট্য বহাল থাকা এবং সাম্প্রতিক সময়ে ছাত্র জনতার বিরুদ্ধে পুলিশের চরম সহিংস ও আক্রমণাত্মক ভূমিকার কথা। আমরা স্টুডিওতে ফিরে আসি। আমি কলিমুল্লাহ স্যার আপনাকে দিয়ে শুরু করতে চাচ্ছি। গতকালকে আমরা বেশ কিছু পয়েন্টস দেখেছি আসলে যে পুলিশ সংস্কার কমিশন যে সুপারিশগুলো করেছে। আশরাফুল হুদা স্যার এই কথাটাও বলছিলেন যে এর বেশিরভাগই আমাদের আগেও ছিল, কিন্তু শুধুমাত্র প্রয়োগ হয়নি বলে বা আমরা মানিনি বলে আসলে আমাদের এত দুর্দশা হয়েছে পুলিশ বাহিনীর বলেন। তো সেই জায়গা থেকে আপনার কি মনে হয় এই কমিশনের রিপোর্টে কি এক্সক্লুসিভ আছে যেটা আসলে আগে ছিল না, বা যেটা একেবারে পুরো চিত্রটাই বদলে দিতে পারে, বা কি এক্সক্লুসিভ হতে পারতো বলে আপনি মনে করেন? আমার কাছে সবচেয়ে রিমার্কেবল যে বিষয়টি মনে হয়েছে, একেবারেই এক অর্থে নতুন সংযোজন, সেটি হচ্ছে মিডিয়া ট্রায়ালের যে ইস্যুটা। ওকে, আপনার বলা হয়েছে একজন চূড়ান্তভাবে যতক্ষণ পর্যন্ত নির্ধারিত না হচ্ছেন অপরাধী হিসেবে ততক্ষণ পর্যন্ত তার নামে মিডিয়া ট্রায়ালগুলো করা যাবে না। আমার সহ আলোচক তার আত্মজৈবনিক অভিজ্ঞতা বলছিলেন যে এই মিডিয়া ট্রায়ালের এই অবস্থাটা দেখে তাকে জড়িয়ে তার সহধর্মিণী মূর্ছা গিয়েছিলেন, এবং এই যে শরীর খারাপ হয়েছে এখন পর্যন্ত তার রেশ কিন্তু কাটেনি। খুব দূরে কিন্তু যেতে হচ্ছে না, আমার একেবারে নিকটতম দূরত্বে যেই ব্যক্তিটি বসে আছেন তাকে ঘিরে যে মিডিয়া ট্রায়ালটা হচ্ছে অযাচিতভাবে, সেটা তার সমগ্র পরিবারকে শ্যাটার করে দিয়েছে। এই যে ব্যাপারগুলো, এইগুলো এক ধরনের ইয়েলো জার্নালিজমের সঙ্গে সংযোগ আছে। আবার পুলিশ কেন জার্নালিজমের সামনে তাকে নিয়ে আসবে সেটা একটা। আরেকটা হচ্ছে আপনার এটার একটা ইকোনমি আছে, অর্থের বিনিময়, নগদ নারায়ণের আবির্ভাব, এই সব কিছু মিলিয়ে এটা কলুষিত একটা জায়গা। সেই কলুষিত জায়গাটা রিড্রেস করার জন্য একটা কার্যকর সুপারিশ প্রদান করা হয়েছে। এই জন্য আমি স্বাগত জানাই এই সুপারিশটিকে, এবং এটা ভয়ঙ্কর। আপনার কোনো ক্ষেত্রে আমরা দেখেছি যে যারা ক্ষমতাধর ব্যক্তি তারা প্লেন চার্টার করে আপনার দেশের বাইরে পর্যন্ত পাঠিয়ে দেন এই ইয়েলো জার্নালিস্ট কোট অ্যান্ড কোট তাদের, এবং তাদেরকে অ্যাসাইন করে দেওয়া হয় যে আপনারা নিয়মিত একই জিনিস, যেটা কোনো নিউজ ভ্যালু নাই, সেটা বারংবার আপনারা প্রকাশ করেন, করে ব্যক্তি এবং ওই মানুষটাকে সমাজের দৃষ্টিতে আপনার অপরাধী হিসেবে চিহ্নিত হওয়ার আগেই অপরাধী হিসেবে দাঁড় করিয়ে দেন, এবং সামাজিকভাবে একবার একটা ডোয়ার্ফে পরিণত করে। অনেক মানুষের সেই গ্রেফতার হওয়ার চিত্রটাই চোখে ভাসে, তারপরে আসলে রেজাল্ট কি হলো সেটা তারা খোঁজও নেন না। সো আর কি এক্সক্লুসিভ হতে পারতো বলে মনে করেন আপনি, যেটা একটা বড় স্টেপ? ওই যে হুইসেল ব্লোয়িং এর যে ব্যাপারটা বললাম, এটা পুলিশ নিরাপত্তা, পুলিশের নিজের নিরাপত্তা, পুলিশের যে মানবাধিকার, ব্যক্তি পুলিশের, তিনি এক্সস্টেড অবস্থায় যদি একটা ডিউটি করতে যান, ন্যাচারালি তার যে মানবিক দুর্বলতার কারণে তিনি হয়তো একটু বাড়াবাড়ি করে বসতে পারেন। তারপর তার বাসস্থান, তার খাবার দাবার, তার বিশ্রাম,
তার সুরক্ষা, যেটা আমরা পারিনি। যেমন এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সব পুলিশ তো নিশ্চয়ই আসলে মানে বর্বরোচিত আচরণ করেনি, বরং চাকরির জন্য তাদেরকে চাকরি করতে হয়েছে। কিন্তু আমরা পরে আসলে কি দেখেছি, সব পুলিশ থানায় হামলা করা হয়েছে, তার মানে আমরা তাদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছি। আর আরেকটা বিষয় হচ্ছে আঞ্চলিকতার যে ব্যাপারটা। আপনার বিশেষ জেলার মানুষ যিনি সরকার প্রধানের জেলা থেকে আগত হিসেবে পুলিশ সার্ভিসে আছেন, একটা হচ্ছে এন্ট্রি পয়েন্টে খাতির যত্ন পাওয়া, পরবর্তীতে সার্ভিসে এসে ভালোভাবে পদায়িত হওয়ার যে ব্যাপারটা, এবং এই যে প্রবণতাটা, সেটা কিন্তু অবশ্যই, এবং একই সাথে বিপক্ষ দলের কারোর এলাকার হলে সেখানে আবার বৈষম্যের শিকার হওয়া, এই জায়গাগুলো তো আসলে দুর্নীতির জায়গাটা অফ হলেই সবকিছু অফ হয়ে যাবে নিশ্চয়ই। জনাব আশরাফুল হুদা, আপনি একটা চমৎকার কথা বলছিলেন এর আগের পর্বে, যে পুলিশকে আসলে আমাদের সিস্টেম মানে কি সুবিধা দেয় অপরাধী হয়ে ওঠার জন্য, বা অপরাধ প্রবণ করে তোলে, অপরাধী হওয়ার একটা সুন্দর সহজ পরিবেশ তাদেরকে দেয়, সেই জায়গাগুলো ফাঁক ফোকরগুলো যদি আমাদেরকে একটুখানি বলেন আপনি। বা সোজা কথায় অপরাধ করতে পারার সুযোগ করে দেয় আর কি। আমি শুধু একটা আমি শুধু একটা ধারার কথা আপনাকে বলি, সেটা হলো আমাদের সিআরপিসিতে একটা ধারা রয়েছে, আমি প্রায় এই কথাটা আপনি শুনেন, যে অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট, বিনা পরোয়ানায় গ্রেপ্তার। তো পুলিশ 9টা সার্কামস্টান্সেসে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। তার মধ্যে একটা হচ্ছে সন্দেহজনকভাবে কাউকে ঘোরাফেরা করতে দেখে, আমি সন্দেহজনকভাবে, আমার কাছে মনে হলো যে হি মে পসিবলি কমিট এ ক্রাইম, তার সন্দেহজনক ঘোরাফেরা দেখে আমি তাকে অ্যারেস্ট করব। সেটা মাত্রা আসলে কি, যে আমার কিসে সন্দেহ হবে? এর তো কোনো প্যারামিটার নাই। কনসেপ্ট অফ সেফ কাস্টডি, বলতে পারছেন না কোথায় যাবেন, তার অ্যাড্রেস কি, তখন তাকে আপনি আটক করে নিয়ে গেলেন। তখন তাকে যদি মানে সেফ কাস্টডির জন্য নিয়ে যায়, ভালো, সেটা তো একটা ভালো কথা। কিন্তু যদি উইদাউট মানে এখন কারো একজন দেখে মনে হলো যে আমি সেফ না, গতটা আমি বলছিও না। এখন সমস্যাটা এরকম হয়েছে, আমি স্পেসিফিক এক্সাম্পল আপনাকে দেই। আর এই পেট্রোলিং ধরেন করে কারা, আমি আবার ওই পয়েন্টটা আসবো, সেখানে আরেকটা ইয়ে আছে, যে পুলিশের আপাতত যে এডুকেশন, তাদের ওই ম্যাট্রিক পাস হলেই ভর্তি হতে পারে পুলিশে। আগে তো ছিল ক্লাস 8, তবুও ইদানিং করা হয়েছে ম্যাট্রিক আমাদের কনস্টেবল। তো এখন কনস্টেবলের একটা পেট্রোল পার্টি ঘুরে বেড়াচ্ছে, একজন লোককে দেখলো, দেখে সন্দেহজনক এই বিনা পরোয়ানা গ্রেপ্তারের যে ধারাটা রয়েছে, তাতে করে সে থানায় নিয়ে গেলো। নিয়ে যে কথা বলছিলেন আমাদের বিজ্ঞ আইনজীবী মহোদয়, যে তাকে কিন্তু 24 ঘন্টা পুলিশ রাখতে পারে ওই কোর্টে প্রডিউস করার আগে। এখন 23 ঘন্টা 59 মিনিট পর পুলিশ তাকে বললো, ভাই আই ওয়াজ লুকিং ফর মিস্টার এক্স, আপনি তো দেখি মিস্টার ওয়াই, আমার ভুল হয়ে গেছে, সরি, আসসালামু আলাইকুম করে বিদায় করে দিল। ও কিন্তু এর এগেন্সটে কোনো অ্যাকশন নিতে পারবে না, কারণ আইনে বলা আছে সে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে সন্দেহজনক মনে হলে, এবং সে 24 ঘন্টার মধ্যে কোর্টে প্রডিউস করতে পারে। আমি 24 ঘন্টার আগে তাকে ছেড়ে দিলাম। তো এগুলি হচ্ছে স্কোপ করে দেওয়া, যে যাতে করে পুলিশ অপরাধটা করতে পারে, যার খারাপ ইন্টেনশন থাকে এবং তার নিজেকে মহাক্ষমতাধর মনে করে। এখন আমার প্রশ্নটা হলো, যে লোককে আপনি এই ক্ষমতা দিয়েছেন যে এই আইনটা প্রয়োগ করতে পারে, তার ব্যাকগ্রাউন্ড, তার এডুকেশন, তার বেনিফিটস কী দিচ্ছেন তাকে, এটাও তো চিন্তা করতে হবে। কলিমুল্লাহ সাহেব একটা কথা বলেছেন, আমি অনেকদিন পরে পুলিশের পক্ষে এরকম একজন বিজ্ঞ লোকের কিছু বক্তব্য শুনতে পারলাম। আমরাও এটা নিয়ে আসছি, যে আপনার পুলিশের মোর দেন 50% অ্যাকোমোডেশনের অভাবে ফ্যামিলি নিয়ে থাকতে পারে না। এখন ফ্যামিলিকে দূরে রেখে দিনের এই যে জুলাই আগস্টের যে ঘটনাগুলো ঘটে গেল, যারা শাহাদাত বরণ করেছে তারা তো গেছে, যারা বেঁচে ছিল পুলিশেদের ট্রমাতে ভুগছে, ভুগছে। আপনি তো আমাকে 2 মিনিট সময় দেন, নেক্সট আমি একটা আমার পার্সোনাল এক্সাম্পল বলতে পারি ঘটনা। সেটা হচ্ছে যে আমি ইদানিং তো এই বেশ করে যখন এই ঘটনাগুলো হয়েছিল, বসে বসে রাত 3টে 4টা পর্যন্ত শুধু টেলিভিশনে ঘোরাতে থাকবে, নতুন কী হলো। এবং আমার এক ছেলে আছে, ওরা আইটিতে কাজ করে, ওরা খবর দিত এই হচ্ছে এইসব, এই শুনতাম শুধু। বাইরে কী হচ্ছে ফিজিক্যালি যা দেখা হয়নি। 5 তারিখের ঘটনা প্রথমত বিশ্বাস করিনি, রাত্রে বিশ্বাস করলাম ওই হেলিকপ্টার দেখার পরে, যে ইয়েস সামথিং হ্যাজ হ্যাপেন্ড। এরপরে সেদিন, ইফ আই এম নট রং, ইট ওয়াজ মানডে, আমি শুক্রবারে বেরোচ্ছি জুমার নামাজ পড়তে। তার আগে শুনলাম যে আর্মি থানাগুলোকে পাহারা দিচ্ছে। এইটা নিয়ে আমি কিন্তু এটা খুব আমার কাছে অদ্ভুত লাগলো, এই কী করে সম্ভব। তো গেলাম গুলশান থানার সামনে, যে দেখি আর্মি দাঁড়ায় আছে ওখানে। তবে আর কিছু বলিনি, সঙ্গে সঙ্গে চলে গেলাম কাছে একটা দোকান থেকে খাওয়ার জিনিস। পুলিশ ওই
স্ন্যাক্স টাইমে যে সমস্ত তারা পছন্দ করে, সিদ্ধ ডিম, কেক, বিস্কিট, কোল্ড ড্রিঙ্কস, এগুলি গাড়ির পিছনে যতটা পেয়েছি আমি 70-80 জনের মতো নিয়ে আমি ওয়েন্ট টু গুলশান থানায় গেন। যে আর্মিকে বললাম যে ভাই আমি পাঞ্জাব ভাই তোমার পড়া নামাজ থেকে আসছি, আমি বললাম ভাই যেতে পারে ভিতরে, বললাম হ্যাঁ যান। তো ভিতরে যাই দেখি যে কিছু লোক ঘুরে বেড়াচ্ছে, আমি ভাই পুলিশ আছে, বলে স্যার এরা তো সবই পুলিশ। তাই বললাম যে ওসি সাহেব কোথায় বসে, তো বলছে ওই যে ওইখানে বসে। গেলাম সেই ওসি সাহেবের রুমে, তো এখন দেখলাম আমার পরিচয় দিতে হবে। তো একজন লোক চেয়ারে বসে আছে, পরিচয় দেওয়ার পর হি পেড মি প্রপার রেসপেক্ট, মানে একটা আইজিকে যেভাবে রেসপেক্ট করতে হয় সে লাইফ দিয়ে ওঠে। এরপরে আরও কাহিনী আছে, তো উনি জানবেন আমাদের আইনে আছে যে আইজিও যদি কখনো থানায় যায়, যতক্ষণ সে থানায় আসে ততক্ষণ হি ইজ দি ওসি অফ দি পুলিশ স্টেশন। যে কোনো সিনিয়র অফিসার পুলিশ স্টেশনে গেলে হি ইজ দি ওসি যতক্ষণ পর্যন্ত সে আমার ওই ইয়েটাই দিচ্ছিল আর কি। বলে স্যার আপনি আইজি, আপনি আমার চেয়ারে বসবেন। আমি বললাম না, ওই চেয়ারে আমি বসতে পারবো না, ইট ইজ ফর মেন্ট ফর ইউ অনলি। এনিওয়ে, তারপর তাকে আমি বললাম যে ভাই তোমরা একটা ঘটনা ঘটে গেছে, তো এর জন্য তো এত মনোবল হারালে চলবে না। পুলিশ আর্মি তোমার পাহারা দেয়। বাই দিয়ে আপনাকে বলে রাখি, আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড আর্মি, আই ওয়াজ ইন দ্য আর্ম ফোর্সেস। আমি পরে আর্মি থেকে পুলিশে আসছি, কাজে আর্মিকে আমি ছোটো করে দেখার কোনোই সুযোগ নাই। আর্মি তো সারা পৃথিবী আর্মি নিয়ে গর্ব করে, আমি তো করি না, সারা দেশ গর্ব করে, আমি তো করবই। কিন্তু আমি তাকে বললাম যে পুলিশ সারা দেশকে পাহারা দিয়ে আসছে, তাদেরকে গার্ড করেছে, আর আর্মি তোমাকে আজকে গার্ড করবে, এটা কেমন কথা? আজকে কারো বাড়িতে যদি ডাকাতি হয় সে তো দৌড়ায় তোমার কাছে আগে আসবে। সো তোমার ওই তখন কি হয়েছে না হয়েছে, যাত্রাবাড়িতে কী হয়েছে বা মেয়ের উত্তরায় কী হয়েছে, এটা আপাতত ভুলে যাও, ভুলে ট্রাই টু গেট ব্যাক ইউর ওন। এরকম তখনও আমাকে বলে স্যার বাকি ফোর্সের ডাক দিই, ওই 20-25 জন ছিল বোধহয়, তাদেরকে ডাকলো, তাদের সঙ্গে কথা বলে এই স্যারের জন্য চা নিয়ে আসে। আমার চা লাগবে না, চা আমার গাড়িতে আছে, নিয়ে আসো। ট্রাস্ট মি, আমি কথাটা যে জন্য বলছি, ওরা তখন প্রায় অর্ধেকের মতো চোখ দিয়ে পানি বসে হাওমায়ের কাঁদছে। ওরা বলে স্যার আপনি 19 বছর আগে রিটায়ার করেছেন, আজকে আসছেন আপনি খবর নিতে আমাদের এই ক্রাইসিস পিরিয়ডে যে আমরা কেমন আছি, মনোবল কীভাবে উজ্জীবিত করা যায়, আমাদের জন্য খাবার নিয়ে আসেন। কিন্তু ওই যুদ্ধক্ষেত্রে আমাদেরকে ঠেলে দিয়ে আমাদের সিনিয়র অফিসার থেকে পালায় চলে গেছে। কারোর কাছ থেকে টেলিফোনে কোনো ইনস্ট্রাকশন পাইনি, ওয়্যারলেসে ইনস্ট্রাকশন পাচ্ছি না, উই ডিডন্ট নো হোয়াট টু ডু। তো এইরকম একটা অবস্থার মধ্যে আমাদেরকে ফেলে দেওয়া হয়েছে। এই আপনি যেভাবে আমাদের কাছে মানে আসছেন এখানে, যে নারিশমেন্ট করছেন আপনি, আমাদের সুপিরিয়র যদি এটা করে তাহলে কিন্তু আজকে আমাদের এই মনোবল এভাবে ভাঙে না। আর এই আজকে যে পুলিশের নিয়ে এত সমালোচনা হচ্ছে, আমার ট্রমায় ভুগছে, এগুলি কিছুই হতো না। আমি যে পয়েন্টে আসতে যাচ্ছি সেটা হচ্ছে, এটা কিছুটা কল্পনা সাহেব বলেছেন যে পুলিশের কি দুঃখ দুর্দশা, তাদের কি কষ্ট, এগুলির দিকে একটু খেয়াল করতে হবে। সময় বদলে যায়, কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না। রূপ বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে, তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। মির্জা আল মাহমুদ, আপনার কাছে জানতে চাচ্ছি, এই যে ওয়েস্টার্ন কান্ট্রি বা আমাদের স্যারও বলছিলেন যে উন্নত অনেক দেশে আসলে পুলিশকে দেখলেই মানুষের শান্তি লাগে বা ভয় দূর হয়ে যায়, মনে হয় যে এখন আমি অনেকখানি নিরাপদ। সো এই জায়গায় আসলে আমাদের পুলিশ কবে কখন যেতে পারবে? আসলে এটা কি শুধুমাত্র এই কমিশনের রিপোর্টগুলোর বাস্তবায়ন হলেই যেতে পারবে, নাকি আরও অনেক কিছু দরকার যেটা আসলে এখনই হয়তো অনেকখানি সম্ভব? আপনার কি মনে হয়? না, এটা সম্ভব। এই যে উনি আশরাফুল হুদা সাহেব যে কথাটা বলছিলেন যে ফৌজদারি কার্যবিধির 54 ধারায় যে উইদাউট ওয়ারেন্ট অ্যারেস্ট করতে পারে, এই জায়গাটায় আমি শুরুতেই কিন্তু আমি এই কথাটা বলেছি যে পুলিশের যে কনসেপ্ট, যে উনি বলছিলেন যে সন্দেহ হলেই, কিন্তু আমার কথা হচ্ছে যে রিজন টু সাসপেক্ট না, রিজন টু বিলিভ হি ইজ ইনোসেন্ট। এই চিন্তা থেকে যদি পুলিশ ইনভেস্টিগেশন শুরু করে যে আমি দেখছি যে এই লোকটা চোর, আমি যদি এই সন্দেহ করে তার কাছে যাই তাহলে তো তাকে আমার চোরই মনে হবে। আর যদি আমি রিজন টু বিলিভ যে হি ইজ ইনোসেন্ট, আমার কাছে মনে হচ্ছে এই লোকটা একটা সমস্যা আছে। যদি এইভাবে যদি যায়, যে ওই যে প্রথমেই বললাম যে সৎ পরামর্শ দিব, অসৎ নিশ্চয়ই আমাদের ট্রেনিং প্রক্রিয়ায় আনতে ওই জায়গাটা আমি জানি না আছে কিনা, এই কনসেপ্টটা নিয়ে যদি আসে তাহলে পরে পুলিশকে দেখলে পরে পুলিশ তো আমার কাছে সহযোগিতার হাত বাড়ায় দিচ্ছে। পুলিশ আসছে, আমি তোমাকে কিভাবে সহযোগিতা করতে পারি, তুমি এই ভালো কাজটা কিভাবে করবা। যদি পুলিশ তখন টের পায় যে সে তার মন মানসিকতার মধ্যে অন্যরকম মন্দ কিছু ঘোরাফেরা করতেছে, ফেস ইজ দ্য মিরর অফ মাইন্ড। আপনি দেখলেই একজনকে বুঝতে পারবেন যে আমার চেহারার ভিতরে, তার চেহারার ভিতরে কী খেলছে।
তখন সে এই জায়গাটাই আমি বরাবর কথা বলার চেষ্টা করছি, এবং পুলিশ সংস্কার কমিশনের রিপোর্টে এই জিনিসটা আমি দেখতে পাই নাই, যার জন্যে আমি এই জায়গাটাতে খুব বেশি জোর দিতে চাই যে রিজন টু বিলিভ, নট টু রিজন টু সাসপেক্ট, এই যে কনসেপ্ট, এটা থেকে সরে আসতে হবে। একজন আইনজীবী হিসেবে যে ওখানে বলা হয়েছে যে অজ্ঞাতনামাদের মামলা দেয়া বা গ্রেফতার করার একটা টেন্ডেন্সি যেটা থাকে, যার কারণে আসলে অনেক নিরপরাধীকে আমরা দেখেছি যে বিগত সময়ে তাদেরকে হ্যারাস করা হয়েছে, সেটা বন্ধ করা। কিন্তু ধরেন একটা মানে দুর্ঘটনা ঘটলো এবং তার কোনো নির্দিষ্ট আসামি নেই, সেই জায়গায় আসলে কি করা হবে অজ্ঞাতনামার ছাড়া? দেখুন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ধরেন একটা ডাকাতির মামলায় তারা মুখটুক ঢেকে রাখে, কিছু তাদের কোনো পরিচয় পাওয়া যায় না, তখন অজ্ঞাতনামা দেয়। ডাকাতি ম্যাক্সিমাম ডাকাতি মামলায় তখন আপনার এই অজ্ঞাতনামা বলে, বা ধরেন ছিনতাই হলো, আমি তো জানি না ছিনতাইকারী। তো এখন দেখা গেল যে কিছু জিনিস আছে যে কিছু মামলার আসামিদের নাম উল্লেখ করলো, তার সঙ্গে আবার আরো অজ্ঞাতনামা দিল, যেটা বিগত সরকারের আমলে যেটা হয়েছে যে একটা ঘটনা ঘটলো বা ঘটেই নাই, বেনামি মামলা, মৃত মানুষের নামে মামলা দিয়ে অজ্ঞাতনামা 1-2 হাজার দিয়ে দিল। যে এই যে টেন্ডেন্সিটা তো শুধু পুলিশ থেকে আসে নাই। এই টেন্ডেন্সিটা কখন আসে? যখন রাষ্ট্র ক্ষমতায় যারা থাকে তাদের যে সেন্ট্রাল কমান্ড, যে এই যে জুলাই অগাস্ট মেসাকারে যে আবু সাইদ যে মারা গেল, আবু সাইদ মারা যাওয়ার মূল কারণটা কি? মূল কারণটা হচ্ছে যে হেড অফ দি স্টেট, হেড অফ দি গভর্নমেন্ট অ্যান্ড আদার পলিটিক্যাল অ্যালায়েন্সেস, তারা একসঙ্গে একত্রে বসে তারা দে হ্যাভ টেকেন ডিসিশন, এবং সেই ডিসিশনটা হচ্ছে কমান্ড, সেই কমান্ডটা আইজিবিকে কনভে করা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কনভে করা হয়েছে, পুলিশ তারা সেটা একদম রুট লেভেলে এক্সিকিউট করেছে। তো এই ক্ষেত্রে যে কমান্ড, এখন একজন এইটার সঙ্গে তো সরাসরি এই মেসাকারের সঙ্গে জড়িত না, পুলিশ হয়তো কনস্টেবলরা গুলি করছে পরে যে উনি যেটা বললেন যে সব অফিসাররা তাদেরকে রেখে পালিয়ে গেছে। এই যে কেন পালিয়ে গেছে? কারণ যখন তারা দেখছে যে তাদের পারপাসটা সার্ভ হচ্ছে না, তখন তারা বাধ্য হয়েছে নিজেকে বাঁচানোর জন্য, অনেক সময় গুলি করছে, আবার অনেক সময় তাদের অর্ডারটাকে ক্যারি আউট করার জন্য করছে। তো এই যে জায়গাটা, তো যারা এই যে ফেসিস্ট রিজাইন, তারা তো অত্যন্ত সুপরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় একটা পরিকল্পনা করে তারা এই কাজগুলো করেছে, এবং এটাকে পুলিশ বাহিনীকে ব্যবহার করেছে। এই ব্যবহার করতে গিয়ে সেরে পুলিশ যখন থানায় মামলা দিছে, তখন 5 জনের নাম দিছে, অমুকের হুকুমেই ঘটনা ঘটছে, সঙ্গে আরও 2000 লোক জড়িত ছিল, যেটাকে যত রকমের বিরোধী মত ছিল, যে গণতন্ত্রকামী মানুষ যারা, সকল স্তরের মানুষ যারা এই স্বৈরাচারের বিপক্ষে, ফ্যাসিস্টের বিপক্ষে কথাবার্তা বলছে, তাদেরকেই তারা এই মামলাগুলো দিয়ে তাদেরকে রাজনৈতিকভাবে হয়রানি করেছে। আর যারা মিডিয়া কর্মী ছিল তাদেরকে ওই সাইবার সিকিউরিটি অ্যাক্টের আন্ডারে, কিছুক্ষণ আগে আমি প্রফেসর কলিমুল্লাহ বলছিলেন যে তার একটা মামলা, এটার জন্য তার যে হ্যারাসমেন্টটা হয়েছে। সো সাইবার সিকিউরিটি সেটা কি ছিল? সেটা হচ্ছে, আমি নির্বাচনের কোয়ালিটি নিয়ে, যেহেতু নির্বাচন পর্যবেক্ষণের কাজ করি অনেক সময় শখে, প্রশ্ন তুলেছিলাম। কেন তুললাম? সুতরাং আমি সেটা কি লাস্ট নির্বাচন, আপনার কুমিল্লা সিটি কর্পোরেশন ইলেকশন, যে লাস্ট যেটা হয়েছিল, সেটা নিয়ে এই প্রশ্ন তোলায় আমি 1 নম্বর আসামি, 2 নম্বর আসামি আমার সঙ্গে সহমত পোষণ করেছিলেন, একটি শব্দ উচ্চারণ করেছিলেন আমার সহ আলোচক, ঠিক ঠিক ঠিক। কেন তিনি এই কথাটা বললেন? আর যিনি অ্যাঙ্কর, তিনি লন্ডনে থাকেন, আপনার টেবিল টক ইউকের হাসিনা আক্তার, এই জন্য 1.5 বছর আমাকে এই সাইবার আদালতে আপনার চট্টগ্রামে যাওয়া আসা করতে হয়েছে। এখানে রাষ্ট্র সংস্কারের জন্য যে নতুন রাজনৈতিক বন্ধু ব্যবস্থার কথা বলা হচ্ছে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ কি, যে পার্লামেন্ট ইজ সভরেন, পার্লামেন্টে ল মেকিং করবে। যে লটা কি, আইনটা কি? আইন হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে ডিভাইন ল, মানে আল্লাহ প্রদত্ত আইন বা ঈশ্বর প্রদত্ত আইন, আরেকটা হচ্ছে ম্যানমেড ল। এখন এই ম্যানমেড লটা কিভাবে রেগুলেট করবে? এটা কি আল্লাহ প্রদত্ত আইনের সঙ্গে হিট করবে কিনা? যেটা আমাদের মুসলিম পার্সোনাল ল, আমরা মুসলমান হিসেবে যে আমাদের লটা আছে, এটা কিন্তু ব্রিটিশরা হাত দেয় না, কিন্তু পাকিস্তান পিরিয়ডে মুসলিম ফ্যামিলি অর্ডিন্যান্স 1961-এর মাধ্যমে এটা কিন্তু হাত দিয়েছে, যেটা আল্লাহ প্রদত্ত আইনের সঙ্গে সাংঘর্ষিক। এই যে জিনিসগুলো হচ্ছে, কাজে আইন প্রণেতারা কী ধরনের আইনটা মূল স্ট্রাকচারটা রাখবেন, সেই আইনের প্রয়োগটা হবে এই পুলিশের মাধ্যমে। সুতরাং যে জনগণ যেটা চাচ্ছে, জনগণ যেটা চায় যে জনগণের মালিকানা প্রজাতন্ত্রে প্রতিষ্ঠিত হবে, এবং প্রজাতন্ত্রের মালিকানা প্রতিষ্ঠিত করার জন্যই কিন্তু 71-এ মুক্তিযুদ্ধ হয়েছে,
প্রজাতন্ত্রের মালিকানা প্রতিষ্ঠিত করার জন্য 90-এর গণঅভ্যুত্থান হয়েছে, প্রজাতন্ত্রের প্রজাতন্ত্রের জনগণের মালিকানা সুপ্রতিষ্ঠিত করার জন্যই কিন্তু এই জুলাই আগস্টে আবু সাইদ মুগ্ধ এরা প্রাণ দিয়েছে। সুতরাং তাদেরকে আমাদের অন্তরস্থল থেকে ধারণ করতে হবে। প্রফেসর কলিমুল্লাহ স্যার, আপনার কাছে আসতে চাচ্ছি আমি, এই যে এখনো পর্যন্ত আসলে আইন শৃঙ্খলা আমাদের দেশে শক্তিশালী হয়ে উঠতে পারেনি, মানে আমি জাস্ট জুলাই আগস্ট অভ্যুত্থানের পরের কথা বলছি, যে এখনো নড়বড়ে একটা পরিস্থিতি, প্রায় 6 মাস হতে চললো। সো এই জায়গায় যে মানে আমরা আর কতদিন আসলে এইভাবে চলবো? তো আমি দেখেছি যে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, উপদেষ্টা মণ্ডলী সহ তারা বলেছেন যে বিভিন্ন জায়গায় কোট আনকোট স্বৈরাচারের দোসররা বসে আছে, এবং 15-16 বছর শাসন আমলে সত্যিই কিন্তু তাই এই সরকার তাদের দলের মানুষ বা তাদের রাজনৈতিক আদর্শে বিশ্বাস করে এরকম মানুষদেরকে একেবারে ঠেলে ঢুকিয়ে দিয়েছেন, পুলিশ বাহিনী বলেন বা অন্য যে কোনো জায়গায় বলেন। এখন এত সংখ্যক মানুষকে কি আসলে একেবারে বাদ দিয়ে আবার নতুন করে পুলিশ নিয়োগ দেওয়া সম্ভব কিনা? যদি না হয়ে থাকে তাদেরকে কিভাবে আসলে আমরা ল অর্ডারে কাজ করাতে বাধ্য করব, কিংবা যারা আসলে মনোবল হারিয়েছেন, স্যার বলছিলেন যে শক্তিশালী হয়ে তারা কাজ করতে পারছেন না, সেই মানুষগুলোকে কিভাবে আসলে আমরা মানে একেবারে আগের ফর্মে নিয়ে আসবো? আগের ফর্মে বলতে আমাদের প্রত্যাশিত ফর্মে নিয়ে আসবো, আমাদের সেই স্বপ্নের শক্তিশালী পুলিশ বাহিনী বানাবো। কি মনে করেন আপনি, এটা কেন এখনো আসছে না বা কি করলে আসলে আনা সম্ভব? সব কিছু পুলিশের ঘাড়ে দিয়ে নিজেরা নির্লিপ্ত থাকলাম। বেস্ট এক্সাম্পল হচ্ছে আমার প্রিয় ছাত্র আবু সাইদের। আমি যখন 4র্থ উপাচার্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে, তখন আবু সাইদ ভর্তি হয়েছেন, আমি তাকে দেখেছি, এবং তার যে আত্মত্যাগ, এর ব্যাকগ্রাউন্ডটা যদি খেয়াল করেন, আমার পরবর্তী যিনি ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রফেসর হাসিবুর রশিদ, তিনি রীতিমতো সরে থেকেছেন, মানে ফেস করতে চাননি আমাদের জোয়া স্যারের মতো রাজশাহীর। তারপর যিনি প্রক্টর আপনার শরীফ সাহেব, তিনিও আড়ালে থেকেছেন, যাননি। এখন সংশ্লিষ্ট যিনি বিশ্ববিদ্যালয়ের অভিভাবক যারা, তারা যদি গিয়ে সামনে দাঁড়াতেন তাহলে কিন্তু এই পরিস্থিতিটার ঘটতো না। আর ছাত্রলীগের যিনি সভাপতি, তিনি দুটো গাড়ি মেনটেন করতেন। এখন একজন ছাত্র দুটো গাড়ি কিভাবে আপনার মালিকানা পায়? এবং তিনিও কিন্তু নানানভাবে নিগ্রহের ব্যবস্থা করেছেন। মানে আবু সাইদ যেদিন মৃত্যুবরণ করলো, তার আগের দিন অন রেকর্ড 2টি ইলেকট্রনিক মিডিয়ার সামনে আবু সাইদ নিজে বলেছে যে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। এটা করেছে পমেল বড়ুয়া, যিনি তখন ছাত্রলীগের সভাপতি ছিলেন। এই ঘটনাটি সমগ্র জাতি জানলো, সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় প্রশাসন কেন ভূমিকা পালন করলো না, বা রংপুরে যারা দায়িত্বে ছিলেন পুলিশ প্রশাসন, তাদেরকে কেন ইনভলভ করা হলো না। সুতরাং এই বিষয়গুলো কিন্তু নজর এড়ালে চলবে না। ওয়ান্স ফর অল ভবিষ্যতে কখনো যাতে এই পরিস্থিতির উদ্ভব না হয়। আমি 10 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিমের মেম্বার ছিলাম। 3 ধরনের সরকারের সঙ্গে আমি কাজ করেছি, এবং ইনক্লুডিং কেয়ারটেকার গভর্নমেন্ট। তো দেখেছি যে এক এক ঘরানায় এক এক রকমের রীতি, কিন্তু স্ট্যান্ডার্ড যেটা, সেটা তো সকল আমলে সবসময় একই রকম থাকতে হবে। দুষ্টের দমন, শিষ্টের পালন, একদম স্ট্যান্ডার্ড। এখানে কোনো রকমের ব্যত্যয় করা যাবে না। তো সেই জন্যে আবু সাইদ এবং মুগ্ধ এবং অন্য যারা শহীদ হয়েছেন, যেই উদ্দেশ্যে, সেটার প্রয়োজনীয়তা ভবিষ্যতে যাতে আর এই ধরনের ঘটনা না ঘটে সেটা এনশিওর করতে হবে। আশরাফুল হুদা স্যার, আপনার কি মনে হয় আসলে পুলিশকে কিভাবে আবার অ্যাক্টিভ করা সম্ভব? যে ইনঅ্যাক্টিভিটির কথা আমরা শুনি এখন, আপনিও বলছিলেন যে অনেকেই ভয়ে কুঁকড়ে আছে, অনেকে বুঝতে পারছেন আসলে এই পরিস্থিতিতে কিভাবে কাজ করবেন, অনেকে আবার ওই স্বৈরাচারের দোষর ট্যাগটা নিয়ে নিজেকে স্বৈরাচারের দোষর না প্রমাণ করার প্রতিযোগিতায় লিপ্ত হচ্ছেন নানা কর্মকাণ্ডের মধ্য দিয়ে। তো এখানে কি মনে করেন স্যার, যদি অনেক দূরের কথা চিন্তা করার, তো আমাদের বরং এখন আসলে চিন্তা করতে হবে যে কালকে থেকেই যদি আমি আসলে আমাদের আইন শৃঙ্খলাকে একটা শক্তিশালী পরিস্থিতি দেখতে চাই, কি করা যেতে পারে? যে এখন 2.5 লক্ষ পুলিশের তো রাতারাতি চেঞ্জ করে ফেলা যাবে না। এরা তো ছিল, এখন সবাই যদি বলেন আপনি সেই স্বৈরাচারের দোসর, তাহলে হয়ও যদি হয়, কিন্তু তাহলে তো এটা চেঞ্জ করা তো সম্ভব না। যাদেরকে আইডেন্টিফাই করা গেছে তাদেরকে ব্যবস্থা নেওয়া, যেগুলো স্পেসিফিক মানে ইনস্ট্যান্স আমাদের কাছে রয়ে গেছে, প্রমাণ রয়ে গেছে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা, বাকিদেরকে খুঁজে বেড়াচ্ছে সরকার, সেটা চেষ্টা চালিয়েই যেতে হবে। আর ভিতরে আপনার ডিপার্টমেন্টের এমন যে প্রত্যেকে কিন্তু প্রত্যেকের খবর মোটামুটি জানে,
কাজে এইটা এখানে আমাদের স্পেশাল ব্রাঞ্চ আছে, ইভেন পুলিশের বাইরেও যারা আছে NSI, DGFI, তারাও কিছু কিছু দিতে পারবে, যে কারেক্ট ইনফরমেশনগুলো দিতে পারে। এখন এদেরকে রাতারাতি সরানো সম্ভব হবে না হয়তো তাদেরকে, কিন্তু ওই ইম্পর্টেন্ট জায়গা থেকে তাদেরকে সরিয়ে দিয়ে লেস ইম্পর্টেন্ট জায়গা আপাতত প্লেস করে নতুন একটা রিক্রুটমেন্ট পলিসি করে আবার যদি ছিল, অ্যাকচুয়ালি ভ্যাকেন্সি অলরেডি পুলিশে আছে, কাজে সেই সুযোগে রিক্রুটমেন্টও কিন্তু করা যায়। সারাদিন ল্যাপটপ, ফোন আর অফিসের কাজ। আমি চললাম, তুমি থাকো তোমার কাজ নিয়ে। হয়তো তোমারই জন্য হয়েছি যে প্রেমে বন্য। আমাদের মধ্যে এখনো প্রেম আছে। জানি তুমি অনন্য, তাই শুধু তোমাকেই চাই। জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে উঠুক স্পেশাল। ত্বকের যত্নে রোজ অয়েল এক্সট্রাক্ট এবং ময়শ্চারাইজার সমৃদ্ধ তিব্বত পমেড করে কিছু যদি নেওয়া হয় তাহলে ওইটা করে আমার মনে হয়। থ্যাংক ইউ স্যার। সময় একেবারে শেষ, তবে একটা জিনিস একটু না জানলেই নয়। আমি আসলে জানতে চাই মির্জা আল মাহমুদ স্যার আপনার কাছ থেকে, যে সর্বদলীয় কমিটির ওয়াচডগের কথা বলা হয়েছে পুলিশকে নিয়ন্ত্রণের জন্য, এটা কিভাবে আসলে হতে পারে একটু করে বলবেন প্লিজ। আমি এটার আগে ছোট্ট করে একটা উত্তর দিয়ে দিই, যে পুলিশের মনোবল ফিরে নিয়ে আসার জন্য 1978 সনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সে ডিএমপি একটা করলো। সেটাই ছিল কিন্তু পুলিশের আমূল পরিবর্তনের যে বেসিস। সেইখান থেকে যদি আমরা আবার নতুন করে সাজাতে চাই, যে পুলিশের মাঝখানে যে আশরাফুল হুদা সাহেব যেটা বললেন, যে ট্রেসেবিলিটি অন অ্যাপয়েন্টমেন্ট, যে অ্যাপয়েন্টমেন্টের যেদিন থেকে তার অ্যাপয়েন্টমেন্টটা হচ্ছে, তার ডিপার্টমেন্টাল পরীক্ষা, এগুলা প্রশিক্ষণে বিভিন্ন মার্কস যোগ করে তাদের যে এইখানে এই ট্রেসেবিলিটিটা যদি থাকে অন মার্ক, যে কত মার্ক পাচ্ছে, যে ভাই কী পাচ্ছে, রিটেনে পাচ্ছে, এটার ভিত্তিতে যদি ট্রেসেবিলিটি চেইন অফ কমান্ড এস্টাবলিশ করা যায়, তাহলে পুলিশের মধ্যে ওই মনোবলটা, আস্থাটা ফিরে আসবে বলে আমি মনে করি। আর দ্বিতীয়ত যেটা বলছেন যে সর্বদলীয় যে কমিটিটা, এটা সুন্দর প্রস্তাব। এই সর্বদলীয় কমিটিটা হলে পরে সেখানে রাজনৈতিক দল, সমাজের বিভিন্ন অংশ, ছাত্র, এইখানে আমি দেখলাম যে একটা জায়গায় কমিশনের রিপোর্টে শুধু কলেজ এবং স্কুল কলেজের কথা বলছে, বাট বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসা ছাত্রদের কথা কিন্তু বলে না। তারাও কিন্তু একটা বিরাট বড় পার্ট, এবং এই জুলাই গণঅভ্যুত্থানে মাদ্রাসা ছাত্রদের একটা বিরাট ভূমিকা ছিল, এবং এই এদেরকেও ইনক্লুড করতে হবে। এবং এই জায়গাটায় বিশেষ করে স্কুল গোয়িং যে বাচ্চারা আছে, তাদেরকে এই পুলিশিং প্রসেস সম্পর্কে তাদেরকে আগে থেকেই কানেক্ট করতে হবে। স্কুলের শিক্ষকদেরকে, যে এই যে পুলিশের সঙ্গে, যে পুলিশের কার্যক্রমটার সঙ্গে যদি একটা বাচ্চা ছোটবেলা থেকেই পুলিশের সঙ্গে যায়, যে এটা কিন্তু ছিল আগেও, তাই না? কিন্তু আমরা আসলে কার্যকরী বানাতে পারি। এটা হয় না, কেন হয় না? ওই যে পুলিশের নিয়োগের ক্ষেত্রে কমিউনিটি পুলিশ নামে একটা কনসেপ্ট, এটা কাদেরকে নিয়োগ দিচ্ছে,